নমস্কার দর্শক বন্ধুরা, হট সিটে আপনাদের স্বাগত। আজকে আমাদের সঙ্গে হট সিটে রয়েছেন আমাদের জেলা সভাপতি, তৃণমূলের জেলা সভাপতি সুব্রত সাহা মহাশয়। নমস্কার, আমাদের হট সিটে আপনাকে স্বাগত। নমস্কার সুব্রত বাবু, সামনে 19শে জানুয়ারি ব্রিগেড সমাবেশ, তার জন্য গোটা জেলা জুড়ে বিভিন্ন জায়গায় সমাবেশ হচ্ছে, শুভেন্দু অধিকারী আসছেন, সভা করছেন, তো সেই সমাবেশের জন্য কতটা তৈরি আপনারা? আমাদের 19শে ব্রিগেড চলো, এটা একটা খুব বড় প্রোগ্রাম। আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ডাক দিয়েছেন, এবং এই সভাকে সফল করতে সারা বাংলার সঙ্গে আমাদের মুর্শিদাবাদ জেলাও এবং জেলা তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই রাস্তায় নেমে পড়েছে এবং ব্যাপকভাবে। আমরা প্রথমে একটা জেলার মিটিং ডেকেছিলাম, যেখানে আমরা এক্সটেন্ডেড কমিটি মিটিং ডেকেছিলাম, এবং সেখানে আমরা সমস্ত ব্লক সভাপতি, আমাদের জেলা পরিষদের মেম্বার, পঞ্চায়েত সমিতি সভাপতি, এরকম লেভেলের অল এমএলএ সবকে ডেকে আমরা ওই দিনকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম, আজ থেকে 1 মাস আগে, এবং সেদিন থেকে আমরা মাঠে নেমে পড়েছি। এবং তারপরে আমরা এর প্রস্তুতি সভা বিভিন্ন জায়গায় করছি। 3 তারিখে বহরমপুরে হয়েছে প্রস্তুতি সভা, ওই দিনকে জঙ্গিপুরে হয়েছে, তার আগে রায়নগরে হয়েছে, এরকম তার আগে সালারে হয়েছে। প্রতিটি জায়গায় আমরা প্রস্তুতি সভা নিচ্ছি, এবং আমরা লক্ষ্য করছি আজকেও আমি সাগরদিঘির একটা অঞ্চলে, কাবিলপুর অঞ্চলে, ওখানে মিটিং করে এলাম। ব্যাপক সমাবেশ, এবং মানুষের মধ্যে এই মমতা ব্যানার্জির ডাকে ব্রিগেড যাব, এই যে একটা উন্মাদনা, সেটা কিন্তু ভীষণভাবে লক্ষ্য করছি। তাতে আমরা আশাবাদী যে আমরা যে মুর্শিদাবাদ থেকে 2 লক্ষ মানুষকে নিয়ে যাব, সেটা আমরা সফল হব। হয়তোবা তার চেয়ে বেশি লোক যাবে, মানে অনেকটাই আশাবাদী, অনেকটা আশাবাদী, এবং বেশ ব্যাপক পরিমাণে, ব্যাপক মানুষের উৎসাহ আমরা তো করছি, কিন্তু আমরা যা করছি তার মানুষের সাড়াটা পাচ্ছে, আরো বেশি রেসপন্সটা পাচ্ছি, সেই জায়গা থেকে আশাবাদী। রানীনগর ও জঙ্গিপুরে কর্মীদের মধ্যে একটা বিক্ষোভ মাথা চাড়া দিচ্ছে, কিভাবে দেখছেন বিষয়টা? না, বিষয় কি জানতে, আমাদের সংসার যখন বড় হয় তখন তো নানা রকম মত থাকে। তো আমাদের দলটা তো অনেক, মানে এখন একটা বৃহত্তম দল মুর্শিদাবাদ জেলায়। আপনারা দেখেছেন বিগত পঞ্চায়েতে আমরা জেলা পরিষদে 70টার মধ্যে 69টা পেয়েছি। আবার গ্রাম পঞ্চায়েত সমিতি প্রায় সবগুলো, গ্রাম পঞ্চায়েতও প্রায় সব। এই যেটা বড় সংসার, সেখানে কিছু মানুষের কিছু দাবি চাওয়া থাকতে পারে, সেই সব জায়গা থেকে মানুষ কিছু কিছু ক্ষোভ দেখায়। কিন্তু যে মুহূর্তে আমরা বলেছি, এবং আমি নিজেও মাইক ধরে যখন বলেছি যে তোমাদের কিছু বলার থাকলে সেটা আমাকে বলো, বা শুভেন্দু অধিকারীকে বলো, বা পার্টির ফোরামে বলো, সঙ্গে সঙ্গে তারা থেমে গেছে। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আমাদের হতে পারে এগুলো মতো পার্থক্য থাকতে পারে, কিন্তু সেভাবে বিরোধ করার লক্ষ্য কারো নেই। যদি বিরোধের লক্ষ্যে তারা আসতো, তারা থামতো না, কিন্তু তারা তাদের বক্তব্যটা বলতে এসছে, হয়তো বলার সুযোগ পায় না। এখন সবাইকে এক জায়গায় তো পাওয়া যায় না। শুভেন্দু, আমি, আমাদের জেলার মন্ত্রী, এই যে সবাইকে এক জায়গায় পেলে তখন মানুষ কিছু বলতে চায়। তো সেই বলার যে পদ্ধতি, সেটা হয়তো ওদের ভুল হয়েছে, কিন্তু যেটা বলার সেটা তো অন্য কিছু না। ওটা আমি বলেছি যে তোমাদের কিছু বলার থাকলে আমাকে বলো, শুভেন্দুকে বলো, নিশ্চয়ই আমরা বিচার করবো। সঙ্গে সঙ্গে মানুষ থেমে গেছে, এবং পরবর্তীকালে তারা আমাদেরকে লিখিত জানিয়েছে, সেগুলো আমরা দেখছি। কিন্তু এই ছোটখাটো বিক্ষোভ, মানে আপনার কথা ধরেই যদি আমরা বলি যে সংসারে থাকতে গেলে এরকম ছোটখাটো একটা অশান্তি, মনোমালিন্য হয়, সেক্ষেত্রে এই ছোটখাটো বিক্ষোভই কি পরে বৃহত্তর আন্দোলন হবে বলে? আমি প্রথমে বললাম যে আমাদের মত পার্থক্য থাকতে পারে, কিন্তু মত বিরোধ কিন্তু আমাদের নেই। যদি থাকতো তাহলে আপনার বহরমপুরে মিটিং দেখেছেন কত সুন্দর হয়েছে, এবং আমাদের পরপর আগামী 10 তারিখে সাগরদিঘির মিটিং হবে। আপনাদেরকেও আমি আমার আমন্ত্রণ জানিয়েছি, আপনারা যাবেন, আপনারা দেখবেন কত সুন্দর ডিসিপ্লিনভাবে মিটিংটা হচ্ছে। সব জায়গাতে ঠিকই আছে, এটা নিয়ে ভাবনা কিছু ব্যাপার নেই। এগুলো খুবই ছোট ঘটনা, যেগুলোকে আমরা খুব স্থানীয়ভাবে ব্যাপারটাকে সমাধান করে ফেলছি, হয়েও গেছে সমাধান। আর পঞ্চায়েত নির্বাচনের পরে এই বিষয়টা, মানে বিরোধীরা বলছেন যে বেশি করে দেখা যাচ্ছে যে দলের ভেতরে 2-3টে দল, গোষ্ঠীর ভেতরে উপগোষ্ঠী, তো এই পরিস্থিতিটা কিভাবে সামাল দেবে? প্রতিযোগিতাটা বেড়ে গেছে, মানে এখানে কি হচ্ছে,
এখানে বিরোধ নয়, খানিকটা প্রতিযোগিতা। প্রতিযোগিতা বলতে যে কে কত বেশিভাবে কাজ করতে পারি। আমাদের যেমন ধরুন সাগরদিঘিতে আমার এই যে মিটিংটা হবে 10 তারিখে, ওখানে ব্যাপক প্রতিযোগিতা যে কোন অঞ্চল মানে বেশি লোক আনবে। সাগরদিঘিতেই শুভেন্দু থাকবে ওখানে, তো আমি শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানিয়েছি, তিনি সম্মত হয়েছেন, তিনি আসবেনও। তো এই যে একটা প্রতিযোগিতার মাত্রাটা অনেক সময় বেশি হয়ে যায়, তখনই কিছু সমস্যা থাকে, কিন্তু সেগুলোকে আমরা আবার সঙ্গে সঙ্গে একটা সুবিধা কি জানতো আমাদের দলের সুবিধা হচ্ছে যে একটাই মাত্র নেতা, তার নাম মমতা ব্যানার্জি। আর দ্বিতীয় কেউ কিন্তু আমরা নেতা নিজেদেরকে মনে করি না, সবাই আমরা মনে করি যে যেখানে আছে একজন মন্ত্রী, সকলে কর্মী। হ্যাঁ, একজন মন্ত্রীও মনে করে আমি কর্মী। এবং আমরা বলি যে আমরা মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে আমরা কেউ এমএলএ, কেউ মন্ত্রী, কেউ সভাপতি, এর বাইরে কিছু একটা জায়গায় গিয়ে জিনিসটা এন্ড হয়ে যায়, সেই জন্য সমস্যাটা বেশি দূর মানে গড়িয়ে যায় না, আমরা ওই দিক থেকে নিশ্চিন্ত আছি। আচ্ছা সুব্রত বাবু, গুজব বা কানাঘুষো যেটাই বলতে মানে আমরা বলতে পারি যে তৃণমূল দল মানেই প্রচুর টাকা, তো এইটা কিভাবে দেখছেন যে এইরকম একটা তকমা বা গুজব যেটাই বলুন যে তৃণমূল দল মানেই প্রচুর টাকা, এই বিষয়টা কিভাবে দেখবেন বা বলবেন? এখন আমি বলি এটা একটা, তো এখন বিরোধীরা আমাদের বিরুদ্ধে কিছু বলতে পারছে না। ধরুন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, তার যে উন্নয়ন, আমরা একটা মিটিং করতে গেলেই বলি যে বিরোধী পক্ষদের বলার কিছু নেই, তৃণমূলের বিরুদ্ধে বলাটাই ওদের কাজ, কিন্তু আমাদের বলার আছে। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, তিনি একটা শিশু জন্মালে শিশু সাথী থেকে শুরু করে পরপর তার মানে সবুজ সাথী, তারপরে ধরুন কন্যাশ্রী, তারপরে যুবশ্রী, তারপরে রূপশ্রী থেকে শুরু করে আপনার 2 কিলো চাল, খাদ্যসাথী, তারপরে সমব্যথী, একদম শেষে সমব্যথী, কেউ মারা গেলেও সেখানে আমাদের নেত্রী 2000 টাকা করে তাকে সাহায্য করছেন তার সৎ ক্রিয়াকর্ম করার জন্য। তো এই যে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সাথে মমতা ব্যানার্জি, এই জায়গাটা কিন্তু অপোজিশনের কিছু বলার নেই। তখন কি বলবে? এমন একটা বস্তু বলা যাক যেটা দেখা যায় না, অনুমান করে বলতে হয়। ওরা কি দেখেছে আমাদের টাকা নেই, আমরা ওটাও বলতে যাচ্ছি না, ওরা বেশি বলছে, কি আর করবো, মেনে নিচ্ছি। ওদের কথা সত্যি হলে ভালো হতো, অর্থ থাকলে কান্না ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় ওটা আমাদের নেই, কিন্তু শুনে আনন্দ পাই আমরা যে আমাদের নাকি অনেক টাকা আছে। কিন্তু এটা হচ্ছে বিরোধী পক্ষদের আর বলার কিছু না পেয়ে তারা বিরুদ্ধে এই অস্ত্রটা ব্যবহার করছে, কিন্তু এই অস্ত্র বেশি দিন চলবে না, মমতা ব্যানার্জির উন্নয়নে সেটা ভোতা হয়ে যাবে। আচ্ছা, তৃণমূল নেতা মানে এখন হয়ে গেছে ফেসবুক নেতা, হ্যাঁ, হোর্ডিংয়েই ব্যস্ত। তো আপনি তো একজন পুরনো রাজনীতিবিদ, এই বিষয়ে কি বলবেন? একটা বলি শুনুন, আপনি তো শহরে ঘোরেন, কোথাও কি আমার ছবি দেখতে পান? আমি জেলার সভাপতি, আমার ছবি কিন্তু আপনার ছবি দেখতে না পেলে আপনার দলের অন্যান্যদের তো আমরা অনেক সময় দেখতে পাই। দলের অনেকে আছে, তাদের কম বয়স বা কিছু, তারা দেখুন, আমরা তো বলছি আমরা একটা ছবি আমরা লাগাই, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি, এছাড়া কোনো ছবি আমরা লাগাই না। আমাদের যখন কোনো মিটিং হয় তখন আমরা মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, এরকম অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপরে আমাদের সভাপতি সুব্রত বক্সী, পার্থ চ্যাটার্জি, এই ছবিগুলো আমরা লাগাই। কারণ আমরা মমতা ব্যানার্জির ছবি লাগাই কেন? আমি সেদিনকেও পিটিকে বলেছি যে মমতা ব্যানার্জির ছবি লাগাই কেন? উনি মুখ্যমন্ত্রী বলে না, উনি আমাদের নেত্রী বলেন না, আমরা লাগাই এই জন্য যে উনি মানুষের মনে, মানুষের যেন রক্তে উনি মিশে আছেন। একটা উদাহরণ দিই, নন্দীগ্রামে যখন আমাদের আন্দোলন হয়েছিল তখন তাকে দেখেছি জীবন বিপন্ন করে গেছে। আবার যখন আমাদের কৃষক আন্দোলন আমরা দেখলাম আমাদের ইয়েতে হুগলি যখন সিঙ্গুরে যখন আমরা কৃষক আন্দোলন দেখলাম, তখন কিন্তু মমতা ব্যানার্জি কৃষকের জমি ফিরিয়ে দেওয়ার জন্য তিনি 27 দিন অনশন করেছিলেন। তার তো বাঁচার কথা নয়, 27 দিন অনশন করলে কি বাঁচা যায়? গান্ধীজি করতেন, তারপরে তো আমরা কাউকে দেখিনি। গান্ধীজির পর একটা ব্যক্তিত্বকে দেখলাম, ইনি 27 দিন অনশন করলেন কৃষকের জমি ফেরত দেওয়ার জন্য, এবং সে আন্দোলনে তিনি সফল। এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর তার প্রথম কাজই ছিল সিঙ্গুরের জমি কৃষকদের ফেরত দিতে হবে। অনেক দিন ধরে হাইকোর্টে কেস হয়েছে, সিপিএম কেস করেছে, অবশেষে সেই জমি কিন্তু
মমতা ব্যানার্জি কৃষকদের ফেরত দিয়েছেন। এই যে একটা ব্যাপার যে মানুষের সাথে মানুষের জন্য লেগে থাকা এবং শেষ পর্যন্ত সেই কাজটাকে সফল করা, আনটিল ফার্দার যতক্ষণ না হচ্ছে উনি ছাড়েন না। তো এরকম একটা নেতা বা নেত্রী, আমরা তাই জন্য তার ছবিটা লাগাই। আর কারো ছবি হয়তো লাগাতে পারে কেউ, কিন্তু সেই ছবি মানুষ কতটা মূল্য দেয় আমার জানা নেই। কিন্তু আমি বিশ্বাস করি যে ছবি লাগাতে গেলে মমতা ব্যানার্জি লাগা দরকার, আর কারো ছবি দরকার নেই। তৃণমূলের সমাবেশে আমরা অনেক লোক দেখতে পাচ্ছি, কিন্তু সাধারণ মানুষের সঙ্গে কি একটু দূরত্ব তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে না তৃণমূল দলের বা তৃণমূলের নেতাদের? মানে আমরা লোক দেখতে পাচ্ছি, কিন্তু আপনারা কতটা পৌঁছচ্ছেন সাধারণ মানুষের কাছে? সবটাই। ধরুন আমি বলছি আমার সাগরদিঘিতে আমার নিজের এলাকাটা বলি, যেখানে আমি মানে ম্যান টু ম্যান, ডোর টু ডোর যোগাযোগ রাখি, সেখানে তো দিনে দিনে মানুষ অনেক সংখ্যা বাড়ছে এবং আমার সঙ্গে তো তাদের খুব যোগাযোগ। এবং আমি নিজেও আমার বাড়িতে সকালবেলা প্রচুর মানুষের সঙ্গে দেখা করি, যদি কখনো যান আপনি দেখতে পাবেন। আবার আমি অফিসে বসলে দেখা করি, আবার এলাকায় গেলে খুব মানুষের কাছাকাছি আমি থাকি। তো আমি ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে বলবো সব ঠিক আছে, মানে কোনো দূরত্ব আছে বলে মনে করি না। আবার মুখ্যমন্ত্রীও কিন্তু ঠিক এরকম সবসময় মানুষের সঙ্গে থাকেন, জেলায় জেলায় অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করার পরে কিন্তু মানুষের সঙ্গে একটা পাবলিক জনসভা করেন, তার মতো করে তিনি করেন, তার পক্ষে যতটা সম্ভব মানুষের সঙ্গে থাকেন। এই যে থাকাটা, এটা আমাদের কিন্তু অব্যাহত আছে। তো মানুষের সঙ্গে কোনো দূরত্ব সৃষ্টি আমাদের হয়নি, হবেও না। মা মাটি মানুষ, এই তো আমাদের সরকারের নাম, তো দূরত্ব হবে কোত্থেকে? সুব্রত বাবু, দীর্ঘদিন ধরে বহরমপুরের তৃণমূলের পার্টি অফিসে আপনাকে দেখা যাচ্ছে না, এবং রিসেন্ট একটা ঘটনা ঘটেছিল, জেলা সহ সভাপতির ওপর হামলা হয়েছিল। তারপরে নাকি এরকমও শোনা যাচ্ছে যে আপনি পার্টি অফিসে যাবেন না, এরকম মনস্থির করেছেন। সেটা কি বলবেন? সেটা একটা ভুল ধারণা। আর যেটা ঘটনা হয়েছিল অশোক দাসের উপরে, আমি তীব্র নিন্দা করেছি এবং আমি তীব্রভাবে প্রতিবাদ করছি। আমি মনে করি রাজনীতিটা, আমি সবসময় বক্তৃতাতে বলি, হাত পা দিয়ে রাজনীতি হয় না, রাজনীতি করতে হয় বুদ্ধি এবং মন দিয়ে, হার্ট বাই হার্ট। এবং বুদ্ধি তো লাগেই, যে কোনো কাজে তো বুদ্ধি লাগে, করতে করতে বুদ্ধি লাগে, কতটা কি লাগবে। তো আর হার্ট, হৃদয় থেকে করতে হয়, মানুষকে কাছে নিতে হবে। রাজনীতির মানে কি, উইন ওভার দি পিপলস মাইন্ড। তো সেটা যদি মানুষকে ভালো না বাসি, কাছে না নিই, তাদের যদি দুঃখে সুখে না থাকি, তাদের রাজনীতি হবে না। কিন্তু বলপ্রয়োগিত রাজনীতি হয় না, ওটা একেবারেই বাজে এবং ওটা খুব ভ্রান্ত একটা আমি বলবো কাজ। এবং যেটা হয়েছে আমি তীব্র নিন্দা করছি এবং আমি দোষী ব্যক্তিদেরকে শাস্তি দেওয়ার কথা বলেছি, কঠোর শাস্তির কথা বলেছি, হওয়া দরকার, যাতে এসব পুনরাবৃত্তি না হয়। কিন্তু পাশাপাশি কিছু নির্দোষ লোককে যদি এই ব্যাপারে ইনভলভ করে দেওয়া যায়, সেটা আবার খারাপ, সেটা আমি চাই না। সেটা আবার ভুল বার্তা যায়, যারা দোষী তাদের শাস্তি হোক, কিন্তু নির্দোষদের যারা যেন একজনও এই ব্যাপারে সাফার না করে, এখানে এটা আমার বক্তব্য। এগুলোকে আমি সমর্থন করি না এবং আমি আশা করব, আমি দলের সভাপতি হিসেবে বলবো, আশা করব যেন ভবিষ্যতে এই ধরনের ঘটনা কখনো না ঘটে, কোনোদিন না ঘটে, সেটা আমরা দেখব এবং আমি আশা করব। হ্যাঁ, সেটা তো অবশ্যই গেল অন্য একটা দিক, কিন্তু আমি যেটা বলছিলাম যে আপনাকে কি দেখা যাচ্ছে না, এটা কি সত্যি? অফিসে যাওয়ার ব্যাপারটা বলছি, পার্টি অফিসে যাওয়ার ব্যাপারে। অফিসটা আমরা, ওটা অ্যাকচুয়ালি টাউন তৃণমূল কংগ্রেসের অফিস, ওরা আমাদেরকে ব্যবহার করতে দিয়েছিল। আপনারা সংবাদপত্র দেখবেন যে ওটা টাউন অফিস বলে ওটা বেরিয়েছে। তো টাউনের এখন আমাদের সংগঠনটা বেড়েছে। আমি তো 3 তারিখে যে মিটিংটায় গেলাম, ওটা মহকুমা ডেকেছিল, টাউন তাতে বেশ ভালো ইনভলভমেন্ট ছিল এবং আমি ওদেরকে ধন্যবাদ জানিয়েছি, এত ভালো 3 তারিখে মিটিং করেছে যে আমি মহকুমা সভাপতি এবং টাউন সভাপতি আমাদের নারুগোপাল মুখার্জি এবং অরিত মন্দির, এদেরকে আমি খুব ধন্যবাদ জানিয়েছি, খুব ভালো মিটিং করেছিলাম। তো এদের কাজ এখন বেড়েছে, টাউন অফিসটা ওদের এক্সক্লুসিভিটি দরকার, ওরা ওখানে বসছে, ওরা ওখানে কাজ করছে। এই তো আজকে আমি টাউন সভাপতির অনুমতি নিয়ে ডিস্ট্রিক্ট ওই অফিস থেকে আমাদের জেলার আপনার ওই কলকাতা থেকে এসছে পোস্টার, ক্যালেন্ডার, এগুলো বিলি করছি। আজ থেকে শুরু হয়েছে, আজ আর কাল পরশু 3 দিন ওই অফিস থেকেই আমাদের কাজকর্ম হবে। কিন্তু ওরা যেহেতু টাউন অফিস, সেহেতু আমি সবসময় গিয়ে ওখানে বসছি না,
আমাদের আলাদা অফিস হয়তো হবে, কিন্তু এখানে যতক্ষণ আমাদের আলাদা অফিস না হচ্ছে ততক্ষণ এই অফিস থেকে সমস্ত কাজকর্ম করব। এখন যদি ওই অফিসে কোনো মিটিং ডাকে, টাউন যদি কোনো মিটিং ডাকে, আমাকে যদি ইনভাইট করে আমি যাবো, কোনো অসুবিধা নেই। কিন্তু জেলা অফিসভাবে যেভাবে আমরা ব্যবহার করছিলাম সেটা হয়তো এখনই করছি না, কারণ ওদেরও কাজের চাপ খুব। একটা টাউনের যে কাজকর্ম প্রচণ্ড চাপ, সেই কারণে জেলা টাউনের অফিস এক জায়গায় থাকলে ওদের অসুবিধা হচ্ছে, আমাদেরও মানে স্থান সংকুলনের সমস্যা হয়ে যাচ্ছে। সেই কারণেই আর কি আমরা মিলেমিশে কাজটা চালিয়ে যাচ্ছি। হয়তো আমাদের আলাদা অফিস হয়তো হবে, তখন আমরা কিন্তু টাউন অফিস হলো আমাদেরই অফিস, আমাদেরই পার্ট, কোনো অসুবিধা কিছু নেই। আচ্ছা, বিভিন্ন সভাতে অনেক নেতা মন্ত্রীকে, বিভিন্ন দলের, শুধু তৃণমূল বলে নয়, আরও যা দল রয়েছে, বিজেপি বলুন বা সিপিএম বলুন, তৃণমূল, সব দলেরই আমি নাম করছি, তাদেরকে অনেক সময় দেখা যায় যে কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে তীক্ষ্ণভাবে মানে কিছু বলা, উদ্দেশ্য করা, চ্যালেঞ্জ করে কিছু বলা, কিন্তু কোনোদিনও আপনাকে, আপনার মুখ থেকে শোনা যায়নি অধীর বাবুর বিরুদ্ধে বা অধীর বাবুর সম্পর্কে কোনো কথা। সেটা কি পুরনো কোনো সখ্যতার থেকেই সেই ব্যাপারটা আসে যে আমি দলের বিরুদ্ধে বলি, মানে সরাসরি আপনাকে কোনোদিনও বলা মানে দেখতে পাওয়া যায়নি বলতে? এটা খুবই একদম মানে কি বলবো, প্রশ্নটার কোনো ভিত্তি নেই, কোনো প্রশ্নটা মানে বিষয়টা হচ্ছে কি না, আমি একটু বলি, হতে পারে যে আপনার সঙ্গে পুরনো, আপনারা একসঙ্গে দল করতেন বলে। আমি তো ওই দলটা ছেড়ে এসেছি। দেখুন, আমি তো ওই দলের যাদেরকে সব থেকে বেশি ভক্তি শ্রদ্ধা করতাম তিনি হচ্ছেন ইন্দিরা গান্ধী, তারপরে রাজীব গান্ধী, সোনিয়া গান্ধীকে আমি খুব রেসপেক্ট করি, খুব ভালো মহিলা, তো তাদেরকেই তো আমি ছেড়ে এসেছি। তাহলে আর জেলায় কে আছে, প্রদেশে কে আছে, ওসব ভেবে কি হবে? আমি তো ওই যে মানে সমুদ্রের পৃথিবীর শয্যার শেষে কি বাবা, আমি তো ওটাই ছেড়ে এসেছি। যারা আমার আসল জেলার নেতৃত্ব তাদেরকে তো ছেড়ে এসেছি, যেখান থেকে আমার রাজনীতি শিক্ষা হয়েছিল, শিক্ষা গ্রহণ করেছিলাম কংগ্রেস করে। এ তো অস্বীকার করা যাবে না যে আমরা সকলেই কংগ্রেসেই রাজনীতি শিক্ষা লাভ করেছি, আমি, মমতা ব্যানার্জি, সকলেই। তো কিন্তু ওই দল যখন ছেড়ে এলাম, আমি যদি ওটাকে ছেড়ে আসতে পারি, তাহলে কে জেলায় আছে, কে প্রদেশে, এটা তো ফ্যাক্টর না। আর একটা কথা হচ্ছে, কারোর নাম ধরে কোনো কথা বললে কি তাকে খুব বেশি বেধা হয় নাকি গুরুত্ব দেওয়া হয়? ভেবে দেখুন তো, এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে কংগ্রেসকে বাস্তবভাবে, প্রকৃতভাবে মুর্শিদাবাদ জেলায় কে ধাক্কা দিয়েছে সবচেয়ে বেশি? সেটা সুব্রত সাহা। মুর্শিদাবাদ জেলায় প্রথম ঘাসফুল ফুটিয়েছে কে এবং কোথায়? 11 সালে আমাদের 22টা সিটের মধ্যে 1টা সিটে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে, সেটা সাগরদিঘি। মানে মুর্শিদাবাদে তৃণমূলের জয়টা শুরু হয়েছিল আপনার হাত ধরে? সাগরদিঘিতে। তাহলে আমি কাকে অ্যাবিউজ করলাম, কিছু খারাপ গালিগালাজ করলাম, সেটা আপনার কাছে বেশি প্রাধান্য না ছিনিয়ে নেওয়াটা প্রাধান্য? কোনটা বলুন? গালিগালাজ কর্মকাল থেকে এখনই করে দিচ্ছি কিছু গালিগালাজ না, সেটা একদমই না। আপনি প্রশ্ন করে এখনই গালিগালাজ করতে শুরু করে দেবো, সেটা করা কি ভালো না? আমি এই যে তৃণমূলের পক্ষে একটা সিট ছিনিয়ে নিলাম, কোনটা বেশি প্রয়োজন, কোনটা বেশি শক্তিশালী ফ্রুটফুল, আপনি বলুন তো? তো ওই যে লোকে বলছে গালিগালাজ করছে না, আর গালিগালাজ করতে পারি না, আমি কি করব? কাজ তো করি। তো কাজ, ওয়ার্ক তো সবার থেকে বড়, কথাই বড় না, বড় হয়ে কাজে বড় হবে, একটা কথা বলে না? আমরা হতে পারিনি কাজে বড়, চেষ্টা করলে দোষটা কি আছে? কথা নাই বললাম, কাজ করলাম। তা আমি বিশ্বাস করি একটা, যে কথা কম কাজ বেশি। মানে আপনি কথা বলে না, কাজ করে দেখিয়ে দিতে চাইছেন। কথা কম কাজ বেশি। আর আমি একটা কথা বিশ্বাস করি, সাইলেন্স ইজ গোল্ড, স্পিচ ইজ সিলভার। সাইলেন্স থাকলে সেটা গোল্ড। আমি যত না বলি তত তো কাজ করতে পারি, বললে তো কাজ করতে পারবো না, তাহলে বলবো কেন? আমি তো প্রথম জয়টা ছিনিয়ে আনা হয়েছিল সাগরদিঘিতে, আপনাদের মনে আছে? আপনাদের এটাও মনে আছে যে 11 সালে ভোটে যখন প্রথম সাগরদিঘিতে ফুল ফুটলো মুর্শিদাবাদ জেলার মধ্যে 22টার মধ্যে 1টা, ঠিক তার 1 বছর পরে যখন পঞ্চায়েতের ভোট এলো, তখন আপনারা লক্ষ্য করেছেন সারা জেলায় 70টা জেলা পরিষদ মেম্বারের মধ্যে 1টা জয়লাভ করেছিল সাগরদিঘি। আবার 26টা পঞ্চায়েত সমিতির মধ্যে 1টা পঞ্চায়েত সমিতি জেলায় পাওয়া গেছিল, সেটাও সাগরদিঘি। কয়েকটা গ্রাম পঞ্চায়েত পেয়েছিলাম আমরা, সেটাও সাগরদিঘি। তাহলে কথা বলা বেশি ভালো। আর যারা বলে তাদেরকে জিজ্ঞেস করতো তাদের এলাকায় তারা কটা কি সিট সেবার পেয়েছিল। এবার তো আমরা সবাই পেয়েছি,
এবারটা আমি কোনো ডিসক্রিমিনেশন তো করা যাবে না, সবাই পেয়েছি আমরা, কিন্তু সেবারটা তা কোনটা প্রেফার করবেন? আপনাকে প্রশ্ন করছি আমি। অবশ্যই কাজটা। What is preferable? আচ্ছা, মুর্শিদাবাদ জেলায় প্রায়শই আমরা খবরে পড়ছি, আমরা নিজেরাও সেটা দেখছি আর কি, যে মুর্শিদাবাদ জেলায় গরু পাচার, অস্ত্র উদ্ধার, এই অস্ত্রের রমরমা এটা চলছে ভীষণভাবে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, এগুলো তো চোখে দেখতে পাই না, এখন লোকে বলে, আমি শুনি। এখন আমি যারা কাশ্মীরে বেড়াতে যাই, এর মধ্যে আমার কিছু বন্ধু কাশ্মীর থেকে বেরিয়ে এলো, আমি বললাম ভাই খুব ওখানে খুব ইয়ে না, কিচ্ছু বুঝতে পারলাম না। আমরা কাগজ খুলে টিভি খুলে তো কাশ্মীরে প্রচুর আগুন জ্বলছে, বলে ওখানে গেলে কিছু বোঝা যায় না। তো আমরা এই মুর্শিদাবাদে আছি, তো এগুলো শুনতে পাই, অস্ত্রের কারখানা হচ্ছে, মাঝে মাঝে দেখি পুলিশ উদ্ধার করে, আমরা ভালোই লাগে যে পুলিশ কাজ করছে। আবার যেটা আপনি বললেন আর একটা ব্যাপার, সেটাও শুনি, কিন্তু চোখে তো পড়ে না। এখন আমরা তো এগুলো সমর্থন করি না, আমরা এগুলো বিরোধিতাই করি। আমাদের মুখ্যমন্ত্রী এ ব্যাপারে খুব স্ট্রিক্ট, আমরা চাইবো যাতে প্রশাসন খুব সুন্দরভাবে এই ব্যাপারগুলো দেখে, এবং যাতে মানুষ তারা সুস্থ জীবনযাপন করতে পারে, ভালো থাকে মুর্শিদাবাদের মানুষ, এটাই আমাদের কাম্য। এবং বর্ডারে তো আপনার বিএসএফ, আমি কেন্দ্রীয় সরকারকেও তো অনুরোধ করবো যে আপনারা এগুলোকে লক্ষ্য রাখুন, দেখুন কিভাবে এগুলোকে প্রতিরোধ করা যায়, সবাই মিলে কাজটা করতে হবে আর কি। আচ্ছা, পঞ্চায়েত নির্বাচনে তো সাধারণ মানুষ ভোট দিতে পারেননি, মানে বিরোধীরা যেটা বলে আসছেন যে সাধারণ মানুষ ভোট দিতে পারেননি, আপনারা পুলিশকে সামনে রেখে ভোট করেছেন, তো লোকসভা ভোটে কি করবেন? এটা তো একদম বাজে কথা, ভিত্তিহীন কথা। পুলিশকে সামনে রেখে ভোট করবো কেন? পুলিশ এখন ইলেকশন কমিশন, বিরোধীরা এরকমই বলছেন, শান্তি রক্ষার জন্য পুলিশকে নিয়োগ করে, পুলিশ থাকবেই। এবার ছিল আপনার রাজ্যের পুলিশ, আবার যখন এমপি ভোট হবে তখন দেখবো যে প্যারামিলিটারি ফোর্স হচ্ছে, কেন্দ্রের পুলিশ ঘুরবে। পুলিশ বাদ দিয়ে তো কিছু হবে না, থাকবেই। এখন ভোটটা কি হচ্ছে, আপনি যদি সাগর দিয়ে খবর নেন বা আরো অনেক জায়গাতে খবর নেন, দেখবেন আমার ওখানে তো আমি বিরোধী পক্ষকে চা বিস্কুট খাইয়ে নমিনেশন ফাইল করেছি সবাই মিলে, মানে ভোটটাকে আমি উৎসব হিসেবে দেখি, যেটা এটা একটা সবাই মিলে আনন্দ করি না, সারা বছর আমরা কাজ করেছি, ভোটের মধ্যে দিয়ে দেখবো আমাদের মানুষ কতটা গ্রহণ করছে। তো সেইভাবেই গ্রহণ করেছিলাম, সেইভাবেই ভোট করেছি। এখন বিরোধীরা যদি প্রার্থী দিতে না পারে তো আমরা কি করব? আমরা তো ভোট করতেই চাই। এখন যদি লোকসভা যদি ওরা প্রার্থী না দেয়, তারপরে যদি কেউ বলে যে ওরা আমাদেরকে পুলিশ দিয়ে ভোট করলো, তাতে কিছু করার থাকবে না, এটা ঠিক নয়। প্রার্থী দিতে পারেনি ওরা সেই কারণে ভোট অনেক জায়গায় আনকন্টেস্টেড হয়েছে। এখানে জোর করা বা পুলিশ নামানো এরকম কোনো প্রশ্ন নেই, আমার তো জানা নেই এর কিছু ব্যাপার। আচ্ছা, কংগ্রেসের প্রায় প্রতিটা সভাতেই প্রচুর লোক দেখা যাচ্ছে, অধীরবাবুর সভাতেও অনেক লোক লক্ষ্য করা যাচ্ছে, তো এর প্রভাব কি লোকসভা ভোটে পড়বে? এটা একটা কৌতূহল, দেখি তো যে কংগ্রেসটা শুনি শেষ হয়ে গেছে, ওদের ব্যাপারটা কি দেখি, ওই ব্যাপারটা দেখতে যাচ্ছে লোকে, যে কংগ্রেস তো নেই, কংগ্রেস তো কংগ্রেস ভ্যানিশ, সিপিএম ভ্যানিশ, নেই মুর্শিদাবাদ জেলায়। ওই যখন কংগ্রেস কোনো মিটিং ডাকে, লোক তখন আউট অফ কিউরিওসিটি, মানে ওই মানে যে কৌতূহল, কথাটা বলছে কৌতূহল, দেখি তো দলটা আছে নাকি, এই দেখতে গিয়ে কিছু ভিড় হয়ে যাচ্ছে। সেটা কংগ্রেসের ভিড় নয়, বহু লোক দেখতে যাচ্ছে, আমাদের লোকও দেখতে যাচ্ছে, যে ভিড়টাকে দেখে কি ব্যাপারটা, দলটা তো উঠে গেছে ছুটি, তাহলে এখন আবার এই মিটিং কিসের? ওই দেখতে গেলে যে ভিড়টা হচ্ছে, সেটা ক্যামেরায় ধরে ওরা বলছে যে আমাদের প্রচুর লোক। এটা কিছুই নয়, ভোট হলে দেখতে পাবেন। এটা মানে এর কোনো প্রভাব পড়বে না? কোনো প্রভাব নেই, এর কোনো প্রভাবও পড়বে বলে আমি মনে করি না। কারণ দলটাই তো নেই, আছে কি দলটা নেই, তো এই যে লোকে যাচ্ছে কৌতূহলগুলো দেখতে, ওটা ভোট নয়। আচ্ছা, আপনি বলছেন যে কংগ্রেস দল নেই, সিপিএম দল নেই, কিন্তু মুর্শিদাবাদ জেলাতেই লক্ষ্য করা যাচ্ছে যে বিজেপি কিন্তু আস্তে আস্তে মাথা চারা দিয়ে উঠছে। হ্যাঁ, সেটা কতটা প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে বিজেপি আপনাদের? এটা একদমই আমি বলবো মানে ভিত্তিহীন কথা। কেননা বিজেপিটাই এখানেই দেখছি হয়নি, অন্য কোথাও কিন্তু কিছু কিছু হলেও মুর্শিদাবাদে কিন্তু বিজেপি নেই। এবং নেই শুধু তাই নয়, অনেক বিজেপি সদস্য আমাদের দলে জয়েন করছেন। আজকেও আমার কাবিলপুরে, ওখানে সিপিএম এর কিছু সদস্য এবং বিজেপি 2-5 জন, তাও কাবিলপুরে না, পাশের অঞ্চল থেকে এসে জয়েন করলো। আর আমার 10 তারিখে সাগরদিঘিতে দেখবেন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লক থেকে বিজেপির কর্মীরা সাগরদিঘিতে জয়েন করবে। তো যে কটা লোক হয়তো ভুল করে তারা বিজেপি করতে গিয়েছিল, তাদের মানে বিজেপি বুঝছেন নানা রকম ওরা সুশ্রী দেয়, নানা রকম কথা বলে, এইভাবে লোককে একটু আকৃষ্ট করে। তারপরে যখন গিয়ে দেখে যে কিছুই নেই, ফাঁকা মাঠ, তখন তারা ভুল বুঝতে ফিরে আসছে। 10 তারিখের মিটিংয়ে দেখবেন
আমাদের ওই মিটিংয়ে প্রচুর বিজেপি জয়েন করবে। আর আমি আমাদের পার্টি অফিসেও আমি অনেক বিজেপিকে জয়েন করেছি। তো সেই হিসাবে বিজেপির কোনো বারবন্ত আমাদের জেলায় নেই, আর ভোটের আগে সেটা হওয়া সম্ভব নয় কিছু বিজেপি। আর জেলা পরিষদে তো আপনারা 70টার মধ্যে 69টা আসন পেয়েছেন, সেক্ষেত্রে উন্নয়নটা কতটা কিভাবে হচ্ছে? জেলা আমাদের তো এখন কি হয়েছে তো আমি এটাই বলছিলাম যে আগে আমি একটা এমএলএ ছিলাম, তারপরে আমরা 4টে এমএলএ হলাম 16 সালে, 18 সালে আমরা গোটা মুর্শিদাবাদ পঞ্চায়েতটা পেয়েছি। এখন কিন্তু আমাদের কাজ করতে হবে। মমতা ব্যানার্জি একা কাজ করছিলেন জেলার উন্নয়নে, আপনার কন্যাশ্রী থেকে শুরু করে সবুজ সাথী থেকে শুরু করে সমস্ত রকম কাজগুলো উনি করছিলেন। তার সঙ্গে এবার পঞ্চায়েত যুক্ত হবে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এগুলো যুক্ত হবে এবং ব্যাপক কাজ হচ্ছে। আপনি দেখবেন গ্রামে গ্রামে কোনো রাস্তা কাঁচা থাকবে না, সাগরদিঘি জল প্রকল্প, তারপরে আপনার সুপার স্পেশালিটি হসপিটাল যোগীপুরে এবং ডোমকলে, এই বিভিন্ন যে কাজ, সেই কাজ মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং উন্নয়ন ঘরে ঘরে পৌঁছাচ্ছে। পঞ্চায়েতটা পেয়ে আমরা আরও বেশি কাজ করতে পারছি বা পারবো। এবং মুর্শিদাবাদ দেখবেন যে মুর্শিদাবাদ ছিল ব্যাকওয়ার্ড ক্লাসের যে লিস্ট দিল্লিতে আছে প্রথম দিকে, আপনি দেখবেন পিছিয়ে পড়া জেলা, পিছিয়ে পড়া জেলার মধ্যে বোধহয় 11 নম্বর কত ছিল প্রথম দিকে। আপনি দেখবেন মমতা ব্যানার্জি আসার পর সেটা অনেক আমরা উঠে এসেছি এবং এই 2 বছর পঞ্চায়েত কাজ করার পর দেখবেন মুর্শিদাবাদ আর পিছিয়ে পড়া জেলার লিস্টে থাকবে না, একটা মানে অগ্রসর উন্নয়নশীল জেলার মধ্যেই এসে যাবে। আমরা সেটাতে আশাবাদী এবং সেভাবে আমরা কাজ করছি। সুব্রত বাবু, আমাদের তো হটসিটে একদমই সময় শেষ, তো প্রায় শেষের দিকে চলে এসে এই প্রশ্নটাই করতে চাইছি যে মুর্শিদাবাদ জেলাতে তৃণমূল এখন প্রধান দল বা প্রধান শক্তি, কিন্তু মানুষের প্রত্যাশা কি সেভাবে মেটাতে পারছেন? আপনারা জেলা সভাপতি হিসেবে কি বলবেন? দেখুন, মানুষের তো প্রত্যাশা আমাদের বিগত 34 বছরে মানুষ তো দেয়ালে পিঠ থেকে গেছিল, সেইখান থেকে মমতা ব্যানার্জি একটা প্রলেপ দেওয়ার চেষ্টা করেছেন এবং মানুষের মধ্যে একটা আশা সঞ্চার করেছেন যে সরকার মানে সে কিছু করতে পারে। মানুষ আশাবাদী হয়েছে, মানুষের মধ্যে একটা আশা সঞ্চার হয়েছে। এবার কিছু কাজ করতে হবে, সেই কাজও কিন্তু আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এর আগে থেকে শুরু করে দিয়েছেন। বাকি যে কাজটুকু আছে একদম প্রত্যন্ত গ্রাম লেভেলে, সেটা আমরা পঞ্চায়েতের পদ্ধতিতে করব এবং আমরা আশাবাদী যে যেটা বললাম 2 বছরের মধ্যে মুর্শিদাবাদের গ্রাম বাংলার চেহারাটা পাল্টে যাবে। বিশেষ করে কৃষকদের, তাদের ঋণ মকুব থেকে শুরু করে যেভাবে আমাদের নেত্রী করছেন সব দিক থেকে আমরা করে ফেলবো। এবছর যেভাবে মিনিকিট দেওয়া হয়েছে, আপনার মুসুরি, তারপরে ছোলা, গোটা সমস্ত ব্লকে যেভাবে দেওয়া হয়েছে, যা কখনো আগে দেওয়া হয়নি, এবং সময় মতো যাতে চাষ তারা করতে পারে, এইটা আর কি। এবং এইভাবে আমরা করছি এবং এইভাবে আমরা মানুষকে বুঝিয়ে আগামী 19শে জানুয়ারি মানুষকে বলছি যে আপনারা চলুন, ব্রিগেড ভরতে হবে, মমতা ব্যানার্জি হাতকে শক্ত করতে হবে। সুব্রতবাবু, আমাদের সময় আজকে একদম শেষ। হটসিটে আপনার সঙ্গে অনেক কথা বললাম রাজনৈতিক ব্যাপারে। আপনাকে নিশ্চয়ই আমাদের আগামী দিনে হটসিটে আবারও পাবো। আজকের মতো সময় শেষ, নমস্কার। আপনারা দেখছেন TV24 বাংলা। TV24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন TV24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। TV24 বাংলা।